দর্শক, দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক নেতা মাইকেল চাকমাকে। আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন তিনি। মাইকেল চাকমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনি কথা বলার জন্য রাজি হয়েছেন। সেজন্য আপনি দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে আয়নাঘরে বন্দী ছিলেন। আপনার সেই অভিজ্ঞতা কেমন ছিল? আমাকে গত 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নেওয়া হয়। এরপরে দীর্ঘ 5 বছর প্রায় 4 মাস পর 5 আগস্টের পর আমাকে ছেড়ে দেওয়া হয়। এই 5 বছর 5 মাস যে বন্দী অবস্থায় আমি ছিলাম সেটা খুবই ভয়াবহ এবং আহ অনিশ্চিত ছিল আর কি। একটা মৃত্যুর মতো একটা জীবন অবস্থায় আমি ছিলাম। জি। যে জায়গায় আমাদেরকে রাখা হয়েছিল, আজকে আমি দেখলাম সেসব চিত্র, সেখানকার যে এই যে বন্দিশালার আহ, যে সেলগুলো যেখানে আমরা থাকতাম, আমাদেরকে রাখা হতো। তো যখন প্রথম দেখলাম আমি সেই সময়ের যে 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 আমার অবস্থা বা তখনকার সময়ের যে কষ্টের দিনগুলো আমার মনে পড়ছিল। আমি কেঁদে ফেললাম। মানে অনেক যে এমন কষ্টে আমরা থাকতাম যে সেখানে প্রতিটি মুহূর্ত যেন মনে হতো যে মানে এই এই বুঝি আমার জীবনটা এখন শেষ হয়ে গেল। মানে আমি আর মানে আর এখান থেকে ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের আর নাই। মানে এটা একটা ছিল মৃত্যুর মতো। জি। মানে মৃত্যুর পরে ওখানকার যে অবস্থা আপনারা অনেকেই দেখেছেন, এটা মানে ইয়ার মতো আপনার ওই যে যেগুলো খবরের মতো একটা জায়গা, সেই খবর দেওয়ার মতো, সেই খবরের মতো আমরা জায়গায় আমি ছিলাম 5টা বছর। এই 5টা বছর শুধু শ্বাস নিয়ে ওখানে বেঁচে থাকা, মানে এটা বেঁচে থাকা বলা না আর কি। মৃত্যুর মতো বেঁচে থাকা। তো জি। আহ, হ্যাঁ, মৃত্যুর মতো বেঁচে থাকা। জি, জি। আপনাকে ঠিক কি কারণে আটক রাখা হয়েছিল বলে মনে করেন, আর আপনি কিভাবে মুক্তি পেলেন? যদিও বলেছেন যে 5ই আগস্ট আপনাকে ছেড়ে দেয়া হয়, সেই প্রক্রিয়াটা কিরকম ছিল, কেন আ- আপনাকে আটক করা হলো যদি বলতেন। আমাকে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে আমি আহ, যে যে আমার এটা শেখ হাসিনার প্রতিহিংসার শিকার আমি হয়েছিলাম। শেখ হাসিনা 2013 সালে যে খাগড়াছড়িতে গিয়েছিলেন একটা নির্বাচনী সমাবেশে। জি। ওই সমাবেশে আমাদের ইউপিডিএফ এর ছাত্র সংগঠন ছাত্র পরিষদের একটা অবরোধ ছিল। এই অবরোধের কারণে শেখ হাসিনার ওই সমাবেশে লোকজন খুব কম যোগদান করতে পেরেছিল এবং এটা অনেক দেরিতে শুরু হয়েছিল। জি। 2টায় শুরু হওয়ার কথা থাকলেও চারটায় শুরু হয় এবং পরে সে ওখানে বক্তব্য দেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন যে আজকে যারা অবরোধ দিয়েছিল তাদেরকে আমি দেখে নেব। এটা ছিল একটা অন্যতম কারণ। জি। তো এসব কারণে আরো অনেক, যে আওয়ামী লীগকে সমালোচনা করা বা এরকম আরো অনেক কিছুর কারণে আহ, কিন্তু আমাকে তারা তুলে নিয়ে গিয়েছিল ওখানে। তারা এসব কথা বলেছিল। আর যে 5ই আগস্ট ওখান থেকে 5ই আগস্টের পর জি। 7 তারিখ, জি। 7 তারিখ সকালবেলায় আমাকে চট্টগ্রামের একটা জায়গায় নিয়ে, বন বিভাগের একটা বাগানে নিয়ে আমাকে ওখানে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ প্রায় 3-4 ঘন্টা আমাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া হয়। তারপর ওখানে গিয়ে আমাকে ভোরবেলায় সকালবেলায় আমাকে ছেড়ে দেয়। জি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি আয়নাঘর পরিদর্শন শেষে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে এবং আয়নাঘর হচ্ছে তেমন একটি নমুনা। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, আসলে তো এটা তো আমি তো বললাম, এটা হচ্ছে মানে দুনিয়ার, যদি কোনো মানুষ তো অনেক কিছু বিশ্বাস করে, নরক বা এইসব কিছু বিশ্বাস করে, তবে আমি জানি না যে আসলে তার সাথে তুলনা কিনা। কিন্তু আমি যেটা মনে করি এটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতাকেও আপনার হার মানায়। যে হিটলারের যে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল যেখানে যে মানুষকে রাখা হতো, তার সাথে এটা মানে অনেক বেশি ভয়ঙ্কর একটা জায়গা। কারণ আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষ ওখানে রাত দিন 24টা ঘন্টা বন্দি অবস্থায় থাকে। সে জানে না, যে তার পরিবার জানে না সে বেঁচে আছে কি মারা গেছে, এবং আমিও জানি না যে আহ আমার পরিবার বা আমার স্বজন বা কেউ বেঁচে আছে কি নেই। আমি ঘুম থাকার সময় আমার বাবা মারা গিয়েছিলেন, আমি জানতাম না যে বাবা মারা গেছেন। তো আমার অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত আমার পরিবার করে দিয়েছিল যে আমি নাই ভেবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষকে এভাবে বন্দি করে রাখাটা কত বড় একটা অমানবিক একটা ব্যাপার।
যা আজকে সভ্য দুনিয়ায় এটা মানুষ এটা কল্পনাতীত একটা ঘটনা। তো এই ঘটনার জন্য শেখ হাসিনাই দায়ী, এবং সে এই কাজটা করেছে যে এই জঘন্যতম একটা সিস্টেম দাঁড় করিয়ে যে রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজগুলোতে করেছে তার ক্ষমতা থাকার জন্য। যে এই যে বন্দিশালা বা আয়নাগর যাকে বলা হচ্ছে, সেই আয়নাগর নামক সেই গোপন বন্দিশালার দুর্বিষহ যে আহ, জি, আমরা শুনতে দৃশ্য, পাচ্ছি। তা ভাষায় প্রকাশ করার মতো না। এক যদি আপনি বলেন, এটা একেবারে আপনি খবরের সাথে তুলনা করতে পারেন। মানুষ মারা গেলে পরে যা হয়, যদি সে মানুষ মারা যাওয়ার পর যদি কেউ ফিরে এসে বলতে পারতো যে আমি মৃত্যুর পরে ফিরে এসেছি, এই অভিজ্ঞতা আমার, তখন মানুষ বুঝতে পারতো যে আয়নাগর থেকে ফিরে এসে আয়নাগরের জীবনটা কেমন ছিল, সেটা মানুষ বুঝতে পারতো। এছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব না। জি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সারা দেশে এরকম আয়নাঘর 700 থেকে 800-র মতো থাকতে পারে। আপনি তো আয়নাঘরে আপনি ছিলেন, এই ব্যাপার নিয়ে আপনার মধ্যে কোনো ধরনের জানা কি রয়েছে, বা আপনি কোনো কিছু জানতে পেরেছিলেন, বা আপনি কেমন ধারণা করছেন এটা নিয়ে? আয়নাগর তো একটা প্রতীকী নাম। এটা কিন্তু আসলে কোনো আয়নাগর নামে তো কোনো, এটা হচ্ছে আয়নাগর প্রতীকী নাম গোপন বন্দিশালা। জি, তো এরকম গোপন বন্দিশালা যে আরো কোথাও আছে কিনা, এটা সরকার তদন্ত করবে, সরকার বের করবে, দায়িত্ব সরকারের। তো এখন মায়ের ডাক থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 200 এখনো তাদের নিখোঁজ অবস্থায় রয়েছেন, গুম অবস্থায় রয়েছেন। তারা এখন জানে না যে তারা হদিশ এখনো পাওয়া যাচ্ছে না। তাহলে এই মানুষটা কোথায় গেল, কোথায় রাখা হলো? যে আজকে যে আয়নাগর খুলে দেওয়া হলো, ঢাকার মানে এই ঢাকার বন্দিশালাগুলো খুলে দেওয়া হলো, সেখানে তো কাউকে পাওয়া গেল না। তাহলে এই যদি অবস্থা হয়, নিশ্চয়ই আরো সারা দেশে কোথাও না কোথাও আর আয়নাগর আছে। তাহলে এসব আয়নাগর খুঁজে বের করার দায়িত্ব সরকারের। আমি সরকারের কাছে আমি প্রত্যাশা করব যে এসব গোপন আয়নাগরকে খুঁজে বের করে কোথায় কোথায় আছে এবং এর পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন আরো খুঁজে বের করা হয়। মানে এই কাজটা যদি করা না যায়, তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় সংকটের মধ্যে আমাদের দেশ, আমাদের জনগণকে যেতে হবে। জি। আজকে প্রধান উপদেষ্টা যে আয়নাঘর পরিদর্শনে গেলেন, সেই আয়নাঘর কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে, বা আপনি কি এই আয়নাঘরে ছিলেন কিনা, বা আপনার কোনো ধরনের পরিচিত কোনো কিছু মনে হয়েছিল কিনা? কারণ যেহেতু আরো অনেক আয়নাঘর রয়েছে বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে যে আয়নাগর যেটা সরকার প্রধান উপদেষ্টা যে মানে পরিদর্শন করে আসলেন, জি, ওখানে আমি যে সমস্ত ছবিগুলো আমি দেখেছি, তার সাথে আমি যেখানে ছিলাম তার হুবহু একটা মিল আছে। হুবহু মিল আছে, এবং আমি বুঝতে পেরেছি যে ওই জায়গায় আমি ছিলাম, এবং সেখানকার সব ভিতরের যে অবস্থা, কন্ডিশন গুলো কিন্তু অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে। ওয়াল ভাঙা হয়েছে, সেখানকার কিছু ফ্যান খুলে নেওয়া হয়েছে, আরো যে সমস্ত বাইরে বড় বড় ফ্যান গুলো লাগানো আছে, দুইটা করে একটা জানালার মধ্যে দুটা ফ্যান থাকে। জানালা বলতে কি, ওইটা করিডোরের লাস্টে, ওই হাতার যে করিডোরটা আছে, জি, করিডোরের লাস্ট যে দেয়ালটা আছে, ওই দেয়ালে বড় বড় ফ্যান, ইন্ডাস্ট্রিয়াল ফ্যান দুইটা লাগানো আছে। এই ফ্যানগুলো আমি দেখেছি ওই ছবিতে। তারপর আমাদের রুমের মধ্যে যে একটা সেলের মধ্যে 4টা ফ্যান লাগানো থাকে, 4 কোনায় 4টা ফ্যান। আমার মাথার উপর একটা সিসি ক্যামেরা ছিল। এসব আমি দেখেছি। মানে দেয়ালের যা অবস্থা দেখে বা ওখানকার কন্ডিশনের অবস্থা দেখে আমি নিশ্চিত হয়েছি যে এই জায়গাতে আমি ছিলাম। এই জায়গাটা অনেক বড় জায়গা, অনেকগুলো অনেক জি, বন্দিকে রাখার ব্যবস্থা আছে। আমি 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 যদি আমি গেলে আমি অবশ্যই বুঝতে পারবো ওখানে অনেক কিছু আঁকিবুকি দাগ অনেক দেখেছি। আমি সবকিছু মিলিয়ে আমি নিশ্চিত যে আমি ওই জায়গায় ছিলাম। আমি বুঝতে পেরেছি, আমি 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 নিশ্চিত বলতে পারি যে আমাকে ওখানে রাখা হয়েছে, এবং এটা ছিল জঘন্য একটা জায়গা, যেখান থেকে আপনি বাইরের কোনো শব্দ শুনতে দেবে না আপনাকে। অনেক ভয়ঙ্কর অবস্থায় ভয়ঙ্কর শব্দ দিয়ে আপনাকে সারাক্ষণ 24টা ঘন্টা ওখানে বন্দি করে রাখবে, যেন বাইরের থেকে আপনি কিছু না শুনতে পান, এবং আপনার কোনো শব্দ যেন বাইরের থেকে কেউ না শুনতে পায়, এই ব্যবস্থা নিশ্চিত করে রাখে। জি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সরকার নৃশংসতাকে ক্ষমতা আঁকড়ে রাখার অপচেষ্টা হিসেবে বলেছেন। এই মন্তব্যের তাৎপর্যটা যদি আপনি একটু জানান, এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কি ধরনের ধারণা পাবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি তার সাথে সম্পূর্ণ একমত। একমত এখানে যে শেখ হাসিনা তার রেজিমকে তার পাকাপোক্ত করার জন্য, তার ক্ষমতাকে আজীবন ক্ষমতায় থাকার জন্য সে এই যে খুন গুমের মতো যে ঘটনাগুলো সে ঘটিয়েছে, এটা তো খুবই খুবই পরিষ্কার। মানুষকে একটা ভীতির মধ্যে রাখা, তার ক্ষমতাকে আজীবন উপভোগ করা, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হিসেবে সে আজীবন থাকার এই যে এই অবিলাস থেকে সে
এই কাজটা করেছিল। তো না হলে সে আসলে এটা করার মতো কোনো যৌক্তিকতা আমি দেখি না। তো এই ক্ষেত্রে আমি ওই জাতিসংঘের হাইকমিশনের সাথে সম্পূর্ণ আমি একমত, এবং তারা যেটা বলছে যে হাসিনার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, আজীবন ক্ষমতায় রাখার জন্য, থাকার জন্য এই কাজগুলো গুম তারা করেছে, গুমের বিষয় তারা করেছে। এই এই ক্ষেত্রে আমি আমার তাদের মানে একমত আমি তাদের সাথে। জি, অন্তর্বর্তীকালীন সরকারও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনে যে প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে কি ধরনের পদক্ষেপ নিতে পারে সরকার, বা কি ধরনের আপনি আশা করছেন? এবং যদিও প্রধান উপদেষ্টা বলেছেন বিচার হওয়া উচিত, বিচার করতেই হবে, আপনার প্রত্যাশা কি করা উচিত? আমার প্রত্যাশা খুবই আহ পরিষ্কার। আমি চাই যে এই যে দুর্বৃত্তরা, যারা মানে দুর্বৃত্ত মানে কি, দুর্বৃত্ত বলে তো আরো কম বলা হয়, যারা এই এত বড় ঘটনা যে গুম করে রাখা মানুষকে এই মানে এই জঘন্য একটা বন্দিশালার বানিয়ে সেখানে বন্দি করে রাখা, এটা একটা অনেক বড় রকমের মানবতা বিরোধী অপরাধ। আমি চাই যে এইটার জন্য তৎকালীন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং তার সাথে যারা জড়িত রয়েছে তারাও যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এই কারণেই যে ভবিষ্যতে যেন এরকম গুরুতর অমানবিক যে ঘটনা, এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে, এবং আমাদের দেশ এবং আমাদের জনগণকে যেন এরকম একটা কঠিন পরিস্থিতির মুখে না পড়তে হয়। এটার জন্য এর বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশে আইনের খাত করে দাঁড়িয়ে তাকে তার জন্য সর্বোচ্চ শাস্তি আমি নিশ্চিত করার দাবি করছি। সরকার সেই ব্যবস্থা অচিরেই নেওয়ার জন্য, এবং আন্তর্জাতিক সম্প্রদায়েরও এক্ষেত্রে সহযোগিতার আমি প্রত্যাশা করছি। এবং আপনিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাকে গুম করা নিয়ে অভিযোগ করেছেন, এবং এই জন্য আপনি শেখ হাসিনাকে দায়ী করেছেন। আপনার এই অভিযোগের ভিত্তিটা যদি একটু জানান, এবং আপনি কি মনে করেন এই অভিযোগের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে, বা সফলভাবে কি শেখ হাসিনা বিচার করা সম্ভব হবে কিনা? আমি সুনির্দিষ্ট অভিযোগ আমি দিয়েছি যে আমাকে গুম করা হয়েছে। এটা তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে রাষ্ট্র বা সরকার। তো এখন সরকার সেটা কি প্রক্রিয়ার কিভাবে করবে সেটা সরকার বুঝবে, এবং তারা কিভাবে সে তথ্য অনুসন্ধান করবে বা কিভাবে তারা এই প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার বিশ্বাস যে এটা আমাদের দেশের যে আইন আছে, এর আইনের মধ্যেও এর বিচার করা সম্ভব, এবং শেখ হাসিনা সহ যারা এই গুমের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব। বা আমি আশা করি যে এই বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ যদিও এখনো পর্যন্ত তেমন একটা বড় কোনো আশা জায়গা করার মতো জায়গায় এখনো যায়নি, তবে এই প্রক্রিয়াটা আরো একটু দ্রুত করা দরকার এবং সিরিয়াসলি করা দরকার বলে আমি মনে করি। যে শেখ হাসিনাকে যেভাবে হোক তার শাস্তি নিশ্চিত করা, এবং এর থেকে শিক্ষা নিয়ে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট এই আমাদের দেশে এরকম খুন গুমের মতো অপরাধ সংগঠিত করার দুঃসাহস না দেখায়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।